বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে সরকারি চাকরি আইন পড়বো। সরকারি চাকরি আইন একটু খেয়াল করি সবাই, এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমি কিন্তু দেখতে পাচ্ছি কে কি করতেছেন। আবারও বলে রাখি, অবশ্যই হাতের লেখা দিতে হবে। হাতের লেখা দেওয়া ছাড়া কোনো গতি নাই। বারবার বলার উদ্দেশ্য হলো আপনাদের কানে একটু পানি যাক। দয়া করে আমার কথাটা একটু শুনবেন। তাহলে যা দেখতেছিলাম, আমরা সরকারি চাকরি আইনের আজকে 41 ধারা পড়বো। 41 ধারায় দেখি ফৌজদারি অপরাধে প্রশ্ন আসছিল 41-এর 1 ধারা থেকে। 41-এর 1 ধারা থেকে প্রশ্ন আসছিল, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের প্রক্রিয়া। সরকারি কর্মচারী যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তাকে গ্রেফতারের প্রক্রিয়াটা কি আমরা দেখব। ফৌজদারি অপরাধে যদি কোনো সরকারি কর্মচারী অভিযুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর, অভিযোগপত্র দেওয়ার পর, সে অভিযোগপত্র আদালতে গৃহীত না হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত সরকারি কর্মচারীকে গ্রেফতার করতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তাহলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হলে তাকে গ্রেফতারের করণীয় বা পদ্ধতি আলোচনা করুন। আমরা পারবো ইনশাল্লাহ। 100 অত্র আইনের 41-এর 1, সরকারি চাকরি আইনের 41-এর 1 ধারা অনুযায়ী গ্রেফতার করতে হলে অবশ্যই অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। 41-এর 1। 41-এর 2 আমরা দেখতে পাই, যারা আপনারা বিভাগীয় মামলা করেন, বিভাগীয় মামলা খেয়াল করি, অ্যাটেনশন প্লিজ। বিভাগীয় মামলা করেন, বিভাগীয় মামলার ক্ষেত্রে আপনারা দেখবেন যার বিরুদ্ধে কোনো ঘটনায় ফৌজদারি মামলা চলমান আছে, তার বিরুদ্ধে এট এ টাইম আমরা বিভাগীয় মামলা চলমান রাখি না, স্থগিত রাখি। কিন্তু সরকারি চাকরি আইন অনুযায়ী আমরা দেখতে পাই, কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রাখতে কোনো প্রকার বাধ্যবাধকতা নাই। কোনো প্রকার বাধ্যবাধকতা নাই। যারা প্রশ্ন করতেছেন যে এই 41-এর 1 দ্বারা বাতিল করেছে, একটু শুনে রাখেন শুধু। বাতিল করা এক জিনিস, আপিল করা আরেক জিনিস। সেটা বাতিল করার জন্য নির্দেশনা দিয়েছিল, সেটা বাতিল হয়ে গেছে। আপনি রাইট পেয়েছেন। সো বিষয়টা বলার উদ্দেশ্য হলো এই 41-এর 1 ধারায় আপনাকে গ্রেফতার করতে হলে সরকারি কর্তৃপক্ষের অনুমতি লাগবে। 41-এর 2 ধারায় আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলে অবশ্যই এট এ টাইম বিভাগীয় কার্যধারাও চলমান থাকবে, কোনো প্রকার বাধ্যবাধকতা নাই 41-এর 2। পাশাপাশি 41-এর 3 আমরা দেখতে পাই বিচারকের দায়িত্ব। বিচারক যদি জানেন যে আপনি সরকারি কর্মচারী, সেক্ষেত্রে বিচারক আপনার যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। 41-এর 3, 41-এর 3। আমি ক্লাস শেষে আজকে এটা নিয়ে আলোচনা করব। যদি কেউ না জানেন, না পারেন, খবর আছে কিন্তু। খেয়াল করি সবাই। 41-এর 1 হচ্ছে কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হলে সরকারি কর্মচারী গ্রেফতার করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। কখন? একদম অভিযোগপত্র গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত। 41-এর 2 বিভাগীয় মামলা ফৌজদারি মামলা একসাথে চলমান থাকতে পারে, কোনো বাধ্যবাধকতা নাই। 41-এর 3 বিচারক চাইলে, বিচারক খেয়াল করি কিন্তু, বিচারক যখন জানতে পারবেন আপনি সরকারি কর্মচারী, আপনার কর্তৃপক্ষকে জানাবেন। 41-এর 3। পাশাপাশি আমরা দেখবো 42 ধারায়, আমরা কিন্তু জানি, অনেকেই জানি কিনা জানি না, সরকারি কর্মচারী যদি একদিনের দণ্ড পেয়ে থাকেন, পুলিশের ক্ষেত্রে আমরা এতটুকু জানতাম, একদিনের দণ্ড যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক চাকরি থেকে চ্যুত হবেন, চাকরি থাকবে না। কিন্তু আমরা সরকারি চাকরি আইনে দেখি আপনি একদিন নয়, আপনি যদি 1 বছর পর্যন্ত, খেয়াল করি, 1 বছরের অধিক নয় এমন দণ্ডে দণ্ডিত হন, 1 বছরের অধিক নয় এমন দণ্ডে দণ্ডিত হন, সেক্ষেত্রে আপনাকে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট একটা দণ্ড দিয়ে আপনাকে চাকরিতে বহাল রাখতে পারেন, যা আমরা দেখি 42-এর 2 ধারা মোতাবেক। আর 42-এর 1-এ আমরা দেখি যে আপনাকে যে দণ্ড দেওয়া হয়েছে, সে দণ্ডটা যদি 1 বছরের অধিক হয়, সেক্ষেত্রে চাকরিতে বহাল রাখা যাবে না, আপনাকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। তাহলে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্তকরণ কখন করা যাবে? যখন চাকরিতে যে অপরাধ করেছেন, সে অপরাধটির জন্য দণ্ড প্রদান করা হবে 1 বছরের অধিক।
1 বছর 1 দিনও যদি আপনি দণ্ড পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। আর যদি এই 1 বছরের অধিক দণ্ড পাইলে, দণ্ড দেওয়া হলে আপনার চাকরি থাকবে না, চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত, যা আমরা দেখতে পাই 42-1। আর 42-2 আমরা দেখতে পেলাম কি, ফৌজদারি আদালত যদি আপনাকে অনূর্ধ্ব 1 বছর, মানে 1 বছর অধিক নয়, অনূর্ধ্ব 1 বছর পর্যন্ত দণ্ড দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই দণ্ডের বিষয়ে আপনার বিভাগ, আপনার যে ইউনিট, আপনার ইউনিট প্রধান চাইলে আপনাকে 4টা দণ্ডের মধ্যে, আপনারা ইতিমধ্যে পড়েছেন লঘুদণ্ড 4টা, সেই লঘুদণ্ডের যে 4টা রয়েছে সেই 4টার যে কোনো একটা দণ্ড দিয়ে আপনাকে চাকরিতে বহাল রাখতে পারে। তাহলে আমরা যা জানতাম যে একদিন দণ্ড হলেও চাকরি থাকবে না, সেটা একটু শিথিল করা হয়েছে। 1 বছর পর্যন্ত আপনি যদি দণ্ডিত হন সেক্ষেত্রে সেই দণ্ডের বিষয়ে আপনাকে চাকরিতে বহাল রাখতে পারেন, তবে অবশ্যই আপনাকে সুনির্দিষ্ট একটা দণ্ড দিতে হবে। সেক্ষেত্রে কি আমরা দেখতে পাই, তিরস্কার, তিরস্কার দিয়ে আপনাকে চাকরিতে বহাল রাখতে পারেন। তারপর আমরা দেখতে পাই নির্দিষ্ট মেয়াদের জন্য বেতন বৃদ্ধি, পদোন্নতি স্থগিতকরণ। নির্দিষ্ট মেয়াদের জন্য বেতন বৃদ্ধি, পদোন্নতি স্থগিতকরণ করেও চাকরিতে বহাল রাখতে পারেন। তৃতীয়ত আমরা দেখতে পাই নিম্ন পদ নিম্নতর বেতনে অবনমিতকরণ। আপনাকে নিম্ন পদে নিম্নতর বেতনে অবনমিত করা হয়েছে, সেক্ষেত্রেও চাকরিতে বহাল রাখতে পারেন, যা আমরা দেখি 3 নম্বর বিষয়। আর 4 নম্বর দণ্ড হচ্ছে আপনি যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েও আপনাকে চাকরিতে বহাল রাখতে পারেন, যে যা যা করছত করছত, ওর ক্ষতিপূরণটা দিয়ে দে, তাহলেই তোরে চাকরিতে বহাল রাখতেছে। আমরা এরকম হয় না যে যাই কিছু করছো না কেন, এই ওর ক্ষতি, যাই ক্ষতিপূরণ আছে ক্ষতিপূরণটা তুমি দিয়ে দাও, তাহলে তোমাকে চাকরিতে বহাল রাখা হলো। তাহলে এট এ টাইম 2টা দণ্ড দিতে পারেন। কখন? যখন যার বিরুদ্ধে ফৌজদারি মামলা, বিভাগীয় মামলা 2টি চলমান থাকে। ফৌজদারি মামলায় আপনি 1 বছরের কম দণ্ড পেয়েছেন, সেক্ষেত্রে বিভাগীয় মামলায় আপনাকে তিরস্কার, পদাবনতি, পদোন্নতি স্থগিতকরণ, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, আর্থিক যে বিষয় ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়ে আপনাকে চাকরিতে বহাল রাখতে পারেন 42-2। আর আপনাদেরকে যখন সাময়িক বরখাস্তের বিষয় পড়েছিলাম না, মনে আছে নাকি? এবং 38 ধারে পড়েছিলাম বরখাস্তকৃত কর্মচারী চাকরিতে পুনরায় নিয়োগে নিষেধাজ্ঞা। বরখাস্তকৃত কর্মচারী পুনরায় চাকরিতে নিয়োগে নিষেধাজ্ঞা কত ধারে পড়েছিলাম আমরা? 38 ধারায় পড়েছিলাম। সেক্ষেত্রে বলেছিলাম যে পুনরায় নিয়োগে নিষেধাজ্ঞার কথা বলা আছে, কিন্তু রাষ্ট্রপতি চাইলে তাকে আবার পুনরায় চাকরিতে বহাল করতে পারেন। রাষ্ট্রপতি চাইলে তাকে আবার পুনরায় চাকরিতে বহাল করতে পারেন। কত ধারা অনুযায়ী? আমরা দেখতে পাই 42-3। কত? 42-3। তাহলে 42-3 আমরা দেখতে পাই রাষ্ট্রপতি চাইলে যাকে বরখাস্তকৃত কর্মচারীকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিতে পারেন 42-3 ধারায়। মনে রাখবেন আপনারা যারা 38, 39, 40, 41, 42 এই ধারাগুলো আপনাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই ধারা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছিল। আর 32 ধারা যা যা পড়েছি সেগুলো গুরুত্বপূর্ণ, তবে এই ধারাগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিবেন। বুঝা গেল? তাহলে আমরা জানলাম 41 ধারায় ফৌজদারি অপরাধে যদি অভিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে গ্রেফতার করার জন্য বিধিবিধান হচ্ছে অভিযোগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে 41-1। একাধারে বিভাগীয় মামলা এবং ফৌজদারি মামলা চলমান থাকতে পারে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই 41-2। বিচারক যদি জানেন আপনি সরকারি কর্মচারী, সেক্ষেত্রে বিচারক আপনার যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন 41-3। আর জানলাম আপনি ফৌজদারি মামলায় দণ্ড পেয়েছেন 1 বছরের অধিক, সেক্ষেত্রে আপনাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে চ্যুত করতে পারেন, চাকরি থেকে বরখাস্ত করতে পারেন নিয়োগকারী কর্তৃপক্ষ 42-1। আর যদি আপনি ফৌজদারি মামলায় 1 বছর পর্যন্ত, অনূর্ধ্ব 1 বছর পর্যন্ত দণ্ড পেয়ে থাকেন, 1 বছর অধিক নয়, সেক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট একটি দণ্ড বিভাগীয় ভাবে দিয়ে চাকরিতে বহাল রাখতে পারেন। কি কি দণ্ড? তিরস্কার, সুনির্দিষ্ট সময়ের জন্য বেতন বৃদ্ধি, পদোন্নতি স্থগিতকরণ। এরপর আমরা দেখি নিম্নতর বেতনে নিম্নতর পদে অবনমিতকরণ। আর আমরা দেখি যে পরিমাণ ক্ষতি করেছেন ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েও আপনাকে চাকরিতে বহাল রাখতে পারেন 42-2। আর সর্বশেষ জানলাম রাষ্ট্রপতি চাইলে
রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি চাইলে বরখাস্তকৃত কর্মচারীকে পুনরায় চাকরিতে নিয়োগের আদেশ দিতে পারেন। পুনরায় চাকরিতে নিয়োগের আদেশ দিতে পারেন 42-3। সর্বশেষ আজকে আরেকটা ধারা আমরা পড়বো। আপনি এজ এ সরকারি কর্মচারী, আমার মতো লোক যারা আছেন আর কি, গরিবানা হালতে, আমরা মুক্তিযোদ্ধা নই, আমরা চাকরি ছেড়ে চলে যেতে পারবো। চাকরি যখন 59 বছর হবে তখন আপনি চাকরি থেকে অবসর নিতে পারবেন। আর যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধার সন্তান, তাদের জন্য সুযোগ সুবিধা আমরা দেখতে পাই, তারা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। তাহলে সাধারণ যে কর্মচারী তার জন্য 59 বছর, আর যারা অসাধারণ বিশেষ কোনো কোটা রয়েছে যেখানে আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধা, তাদের জন্য 60 বছর। তাহলে সাধারণ কর্মচারী 59, মুক্তিযোদ্ধাদের জন্য 60 বছর। এটা হচ্ছে সাধারণভাবে অবসরের সময়সীমা। সাধারণভাবে অবসরের সময়সীমা। তাহলে আমরা আজকে যে 41 ধারা বললাম, 41, 42, 43, পাশাপাশি বলেছি 38, 39, 40। আরেকটা বিষয় লিখে রাখেন, আগামীকালকে আপনারা আমাকে 32, 38 থেকে 43 পর্যন্ত, 32, 48 থেকে 43 পর্যন্ত একটু লিখে দিবেন, দয়া করে একটু লিখে দিবেন। এমন ভাবে যদি কেউ চায়, কেউ কি না লিখে দেওয়ার কথা, কিন্তু আমার চাওয়াটাকে আপনারা গণ্য করতেছেন না। একটু দয়া করে আপনারা 32 ধারা, 38 থেকে 43 এই ধারাগুলো একটু লিখে দিবেন। যদি আপনারা চান যে না স্যার একটু হাসুক, স্যারকে একটু হাসি খুশি রাখি, তাহলে একটু লিখে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।